হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব টেড হিউজের লেখা বিখ্যাত কবিতা হক রোস্টিং সম্পর্কে। আজ আমরা এই কবিতাটা কি লাইন বাই লাইন বাংলা এক্সপ্লেনেশন করব এবং কবিতার অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করব। তার পাশাপাশি কবিতার ব্যাকগ্রাউন্ড এবং কবি পরিচিতি সম্পর্কে অল্প বিস্তর জানব। তাছাড়াও আমরা কবিতার টাইটেল এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 এর 4 নম্বর সেমিস্টারের অন্তর্ভুক্ত একটি কবিতা। তোমরা যা যা আমি লিখছি সেইগুলো খাতার মধ্যে নথিভুক্ত করে নেবে, যাতে এক্সামিনেশনের সময় তোমাদের এগুলো খুব হেল্পফুল হয়। তো টাইটেলে প্রথমেই বলেছে হক রোস্টিং। হক শব্দের অর্থ হলো বাজ পাখি, আর রোস্টিং শব্দের অর্থ হলো বাসস্থান, অর্থাৎ বাজ পাখির বাসস্থানকে রোস্টিং বলা হচ্ছে। এটি লিখেছেন টেড হিউজ। তো চলো জেনে নিই টেড হিউজ সম্পর্কে আমরা অল্প কিছু। টেড হিউজের বার্থ হচ্ছে 17 আগস্ট 1930 সালে ইয়র্কশায়ার নামক একটা অঞ্চলে ইংল্যান্ডে। এটি একটি গ্রাম্য এলাকা ছিল, তাই কবি ছোটবেলা থেকেই নেচারের সঙ্গে থাকার কারণে তার কবিতার মধ্যে তিনি নেচারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। তার মৃত্যু হচ্ছে 28 অক্টোবর 1998 সালে ইংল্যান্ডে। টেড হিউজ ওয়াজ এ সিগনিফিকেন্ট ইংলিশ পোয়েট, ট্রান্সলেটর অ্যান্ড চিলড্রেন্স রাইটার অফ 20th সেঞ্চুরি। 20 শতকের তিনি একজন বিখ্যাত গুরুত্বপূর্ণ ইংরেজি লেখক ছিলেন, তার পাশাপাশি অনুবাদকও ছিলেন এবং তিনি বাচ্চাদের জন্য অনেক লেখালেখি করেছেন। তিনার ফুল নেম হচ্ছে এডওয়ার্ড জেমস হিউজ। তিনি বিবাহ করেছেন আমেরিকান পোয়েট সিলভিয়া প্লাথ নামক একজন কবিকে 1956 সাল। তো এই কবিতাটা বেসিক্যালি রয়েছে হককে নিয়ে, অর্থাৎ এখানে হক হচ্ছে এমন একটা পাখি যে খাদ্য শৃঙ্খলার একদম উপরে অবস্থান করে। অর্থাৎ এখানে যদি আমরা খাদ্য শৃঙ্খলাটাকে ভালোভাবে দেখি তাহলে দেখবো কিছু কীটপতঙ্গ যেগুলোকে খেয়ে ব্যাঙ বেঁচে থাকে, তাকে খেয়ে সাপ এবং তাকে খেয়ে বেঁচে থাকে ঈগল বা হকের মতো জীবজন্তুরা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হক কিন্তু খাদ্য শৃঙ্খলার একদম উপরে অবস্থান করছে। তাই এই কবিতার মধ্যে হকের যে ডমিনেশন বা ক্ষমতার যে বড়াই বা অহংকার, সেগুলো আমরা এই টেড হিউজের কবিতা হক রোস্টিং এর মধ্যে দেখতে পাবো। এখানে তিনি হক রোস্টিং কবিতাটা লেখার পর অনেক ক্রিটিক্সের সম্মুখীন হন এবং তিনাকে ক্রিটিসিজম করে বলা হয় তিনি নাকি এই কবিতাগুলো তখনকার দিনে যে ডিক্টেটর ছিল হিটলার বা মুসলিনের মতো মানুষেরা, তাদেরকে লক্ষ্য করে তিনি নাকি এই কবিতাটা লিখতে চেয়েছেন। কিন্তু টেড হিউজ পরে স্পষ্ট জানিয়ে দেয় যে তিনি এমন কোনো ব্যাপার নিয়ে এই কবিতাটাকে লেখেননি। তিনার লেখার উদ্দেশ্য ছিল যে একটা প্রাণী শৃঙ্খলার মধ্যে যে হক, যে একটা প্রাণী যে উপরে অবস্থান করছে খাদ্য শৃঙ্খলার, সে কিভাবে বাকি প্রাণীদের উপরে তার নিজের আধিপত্য বা ডমিনেন্সটাকে দেখাতে চাইছে, সেটাই টেড হিউজ তার হক রোস্টিং কবিতার মধ্যে বর্ণনা করার চেষ্টা করেছে। কবি পরিচিতির পর এবার আমরা দেখে নেব কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। দ্য পোয়েম ইজ রিটেন অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, অর্থাৎ কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। আচ্ছা, ড্রামাটিক মনোলগ কি? যেখানে একটি মাত্র স্পিকার কথা বলবে এবং বাকি ক্যারেক্টাররা বা পাঠকরা সেই কথাগুলোকে শুনবে এবং কোনো কথা বলবে না, সেটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। অর্থাৎ একজন স্পিকার সেই বলবে এবং সেই উত্তর দেবে, বাকিরা শুনবে, সেটাকে বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। অ্যান্ড টোল্ড ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ হক, এবং কবিতাটা পুরোপুরি বলা হচ্ছে একটা হকের দৃষ্টিভঙ্গিতে। অর্থাৎ টেড হিউজ এখানে পুরো কবিতাটা একটা হকের দৃষ্টিভঙ্গিতে বর্ণনা করেছে। পাবলিশড ইন 1960, 1960 সালে এই কবিতাটা পাবলিশ করা হয় অ্যাজ এ পার্ট অফ টেড হিউজ সেকেন্ড কালেকশন অফ পোয়েট্রি লুপারকাল। অর্থাৎ লুপারকাল থেকে টেড হিউজের এই হক রোস্টিং কবিতাটাকে নেওয়া হয়েছে। থিম হচ্ছে ডমিনেন্স, অর্থাৎ আধিপত্য, পাওয়ার, ক্ষমতা, অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার।
অর্থাৎ মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক সেটাও এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। তাহলে কি কি? ক্ষমতার বড়াই, আধিপত্য এবং মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক সেটা এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে। আর টোনটা কি? অ্যারোগেন্ট টোন, অর্থাৎ অহংকারী বা খুব রাগী টোনে এখানে কবিতাটাকে প্রকাশ করা হয়েছে। তো এবার আমরা লাইন বাই লাইন কবিতাটাকে ডিসকাশন করব। চলো। I sit in the top of the wood, my eyes closed. আমি বসে আছি জঙ্গলের একদম উপরে, অর্থাৎ জঙ্গলের যে বড় বড় গাছগুলো রয়েছে তার উপরে আমি বসে রয়েছি এবং আমার চোখ দুটো বন্ধ রয়েছে। ইন অ্যাকশন, আমি কিছুই করছি না, কোনো কাজই আমি করছি না। নো ফলসিফাইং ড্রিম, আমি কোনো মিথ্যা স্বপ্নও দেখছি না। অর্থাৎ মানুষরা যেমন মিথ্যা স্বপ্ন দেখে, গাড়ি বাড়ি, এটা করব ওটা করব সেটা করব, কিন্তু সে বলছে কি আমি ওই রকম মিথ্যা কোনো স্বপ্নও দেখছি না, কিন্তু কোনো কাজও করছি না। আমি চুপচাপ চোখ বন্ধ করে একদম জঙ্গলের শীর্ষে বসে রয়েছি। এখানে প্রথম লাইনের মধ্যে সে তার একটা অহংকার প্রকাশ করলো। দেখো, হক রোস্টিং এ এখানে যে হকের কথা বলা হয়েছে না, বাজ পাখি, এই বাজ পাখিকে আমরা কি জানি যে যদি একটা খাদ্য শৃঙ্খল থাকে, সেই খাদ্য শৃঙ্খলের একদম চূড়ায় অর্থাৎ একদম পিকে কে অবস্থান করে? এই হক। কারণ কিছু পোকামাকড়কে খেয়ে ব্যাঙ বেঁচে থাকে, ব্যাঙকে খেয়ে সাপ বেঁচে থাকে, সেই সাপকে খেয়ে আবার এই হক বা ইগলরা বেঁচে থাকে। তাহলে এই হক কি একদম পিকে অবস্থান করছে না খাদ্য শৃঙ্খলার? তো সেখানে তার যে একটা আধিপত্য, তার যে একটা ক্ষমতা, তার যে একটা দাপট, সেটা সে দেখানোর চেষ্টা করছে এই কবিতার মধ্য দিয়ে। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, এখানে দেখো দুবার হুক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লাইনটাকে এমফাসাইজ করা হয়েছে এই হুকটের মাধ্যমে। মানে সে বলতে চাইছে তার পাগুলো এবং তার মাথা অর্থাৎ তার যে চঞ্চুটা, সেই চঞ্চুটা কি বাঁকানো, আর এর মাঝখানে সে কি করে? শিকারদেরকে ধরে থাকে। তো এই যে তার চঞ্চুটা বাঁকা বা এর যে ফিট অর্থাৎ পায়ের আঙুলগুলো বাঁকা, এগুলো কি তার সুবিধার জন্যই, তাকে উদ্দেশ্য করেই নাকি বানানো হয়েছে, যাতে সে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারে। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট, এবং সে ঘুমের মধ্যে ওই যে বলছিল না যে আমি কোনো ফলসি ড্রিম দেখি না, কোনো মিথ্যা স্বপ্ন দেখি না, অর্থাৎ সে কি করে? সে ঘুমের মধ্যে রিহার্স করে, অর্থাৎ প্র্যাকটিস করে কিভাবে সে শিকারগুলোকে পারফেকশনের সঙ্গে ধরতে পারবে, পারফেক্ট ভাবে কিভাবে সে শিকার ধরতে পারবে এবং সেগুলোকে খেতে পারবে, সেই রিহার্স সে ঘুমিয়ে ঘুমিয়ে করে। অর্থাৎ প্রথম স্ট্যান্ডার্ডের মধ্যে দেখতে পাচ্ছি হক একদম বনের চূড়ার মধ্যে উপরে, অর্থাৎ বনের একদম গাছের উপরের মধ্যে বসে রয়েছে এবং তার চোখ দুটো বন্ধ রয়েছে। সে কোনো কাজ করছে না, কোনো মিথ্যা স্বপ্নও দেখছে না। সে কি করছে? ঘুমের মধ্যে সে কিভাবে পারফেক্টলি কিল করবে এবং সেইগুলোকে খাবে, সেই চিন্তা ভাবনায়, সেই রিহার্সটাই সে করছে। আর দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, অর্থাৎ এই যে উঁচু উঁচু গাছগুলো রয়েছে সেগুলো নাকি তারই সুবিধার জন্য করা হয়েছে, যাতে সে উপর থেকে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে অবজার্ভ করতে পারে এবং ঠিকমতো শিকার করতে পারে। ইন ইয়ার্স বায়ান্সি অ্যান্ড দ্য সানস রেজ আর অফ অ্যাডভান্টেজ অফ মি, অর্থাৎ এই যে বাতাসের যে প্রবাহ বা সূর্যের আলো সবই নাকি তাকে সুবিধা প্রদান করে। অর্থাৎ এই যে বাতাসের গতিপথ, বাতাসের দিক সেটা এবং সূর্যের আলো তাকে শিকার ধরতে অনেকটা সাহায্য করে। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং গর্বের সঙ্গে বলছে এই যে পৃথিবী রয়েছে তার মুখটা উপর দিকে করা হয়েছে শুধুমাত্র আমার জন্য, আমার অনুসন্ধানের জন্য, যাতে আমি খাদ্যগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি এবং তার উপরে ঝাঁপিয়ে সেগুলোকে হত্যা করতে পারি। সেই কারণেই পৃথিবীর মুখটা উপর দিকে অর্থাৎ আমার দিকে সেই কারণেই করা হচ্ছে। অর্থাৎ এই লাইনগুলোর মধ্যে দিয়ে হকের যে আধিপত্য, তার যে ডমিনেন্স বা পাওয়ার, সেটাকে আমরা দেখতে পাচ্ছি।